কাহিনী শুরু হয় আমাদের কিছু অদ্ভুত ধরনের ক্রিয়েচার্স দেখিয়ে, যা সোজা আকাশ থেকে পৃথিবীর বুকে এসে পড়ে, আর তাদের নাম দেওয়া হয়েছে প্যারাসাইট। সেখানেই কোরিয়াতে একটি স্টেডিয়ামে মিউজিক কনসার্ট হচ্ছিল, যেখানে হাজারো ছেলেমেয়ে নাচ গান করে পুরো স্টেডিয়াম কাঁপাচ্ছিল। হঠাৎই সেই স্টেডিয়ামের ছাদে একটি অদ্ভুত জেলি ক্যাকটাসের মতো কিছু একটা এসে পড়ে, যার মধ্যে থেকে একটি প্যারাসাইট বের হয়, আর সে সোজা সেখানে রুমের মধ্যে শুয়ে থাকা একটি ছেলের কান দিয়ে তার মাথার ভিতরে প্রবেশ করে আর তার পুরো ব্রেন খাওয়া শুরু করে। আর এতে সে অদ্ভুতভাবে আচরণ করছিল, আর হুট করে সে নড়াচড়া করা বন্ধ করে দেয়। তখনই সেখানে একটি মেয়ে আসে আর তাকে ডান্স করার জন্য ডাকে, কিন্তু সে কোনো রিয়াকশন দেয় না। কোনো রকম রিয়াকশন না পাওয়ায় মেয়েটি এখান থেকে চলে যায়। এরপর সেই ছেলেটির পুরো ব্রেন খাওয়ার পর সেই প্যারাসাইট তার পুরো বডি কন্ট্রোল করা শুরু করে, আর সে উঠে সোজা লোকজনের ভিড়ের মধ্যে চলে যায়। সেখানে এসেই সেই প্যারাসাইট তার আসল রূপ বাইরে নিয়ে আসে, যা দেখতে কোনো মনস্টারের থেকে কম ছিল না। সেখানেই তার দুটি চোখ আর লম্বা লম্বা ধারালো দুটি হাত, যা দিয়ে সে সেখানে থাকা লোকেদের এক এক করে মারা শুরু করে আর মারতেই থাকে। এরপর সিন এখানেই কাট হয়ে যায়, আর আমরা একটি সুপার মার্কেটে চলে আসি, যেখানে একটি মেয়ে কাস্টমারদের জন্য বিল বানাচ্ছিল, আর মেয়েটির নাম হলো চং সোয়েন। সোয়েন সেখানে একটি লোক কাস্টমারকে বলে, স্যার এখানে প্রাইস ট্যাগ লাগানো নেই, প্লিজ মিড কাউন্টার থেকে প্রাইস ট্যাগ লাগিয়ে আনুন। তখন লোকটি বলে, এটা আমার কাজ নয়, তোমার প্রয়োজন তো তুমি নিজে লাগিয়ে আনো। সোয়েন বলে, এটা আমারও কাজ নয়, সো প্লিজ পিছনেই মিড কাউন্টার। এতে লোকটি রেগে সোয়েনের উপর চিল্লানো শুরু করে আর মিট না নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কাজ শেষে যখন সোয়েন বাড়ি যাবে, তখন রাস্তায় সেই লোকটি তার পিছু নেয় আর তাকে গাড়ি দিয়ে গাড়ি লাগিয়ে নিচে ফেলে দেয়। আর সেই লোকটি গাড়ি থেকে নেমে সোজা তাকে পিছনে চাকু মারা শুরু করে। এমনটা মনে হচ্ছিল যেন তার কাছ থেকে সে কত জনমের বদলা নিচ্ছে, এত রাগ ছিল তার মধ্যে। পরপর তাকে চাকু মারতেই থাকে। সোয়েন তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর সেখান থেকে পালাতে থাকে, কিন্তু সে একটু দূরে গিয়ে মাটিতে পড়ে যায়, কারণ সে অনেক আহত হয়ে গেছিল। সেই লোকটিও উঠে তার দিকে আসতে থাকে। তখনই সোয়েনের কাছে একটি প্যারাসাইট চলে আসে আর সেই লোকটির বুক থেকে মাথা অবধি কেটে ফেলে। এরপর সিন চেঞ্জ হয়, যেখানে একটি হসপিটালে কোরিয়ার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে ক্যাপ্টেন চুলমিনকে দেখি, যে এই হসপিটালে আসে। দুজন অফিসার এসে তাকে বলে একটি লোক মারা গেছে, আর সেই লোকটির নাকি সুপার মার্কেটে একটি মেয়ের সাথে তর্কাতর্কি হয়েছিল। তারপর সকালে রাস্তায় তাদের দুজনকে পাওয়া যায়, যেখানে লোকটির হাতে চাকু ছিল আর চাকুর মধ্যে মেয়েটির রক্ত লেগেছিল। কিন্তু অদ্ভুত বিষয় যে লোকটি মারা যায়, তার বুক থেকে মাথা অবধি কেউ ধারালো কিছু দিয়ে কাট মেরেছে, আর মেয়েটির বডিতে ক্ষতর কোনো চিহ্ন নেই। এটা শুনে চুলমিন অবাক হয়ে যায়। সে মেয়েটির নাম জিজ্ঞাসা করে। সে নাম শুনে আরো অবাক হয়ে যায়, কারণ তিনি সোয়েনকে জানতেন। সোয়েনের বাবা মা মারা যাওয়ার পর তিনি তার দেখাশোনা করেছিলেন। এরপর সোয়েনের জ্ঞান ফিরে আসে। মিস্টার চুলমিন তাকে দেখতে যায় আর তাকে জিজ্ঞেস করে, তোমার সাথে কি হয়েছে? তখন সোয়েন বলে, সুপার মার্কেটে একটি লোকের সাথে আমার তর্কাতর্কি হয়। তারপর আমি যখন বাড়ি ফিরছিলাম, তো সে আমায় মারতে আসে আর আমায় চাকু মারা শুরু করে। এরপর আমার আর কিছুই মনে নেই। আচ্ছা, সেই লোকটি কি ধরা পড়েছে? সেখানে থাকা অফিসার তাকে বলে যে সেই লোকটি সেখানেই মরে পড়েছিল। তখন মিস্টার চুলমিন অফিসারদের বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা এখান থেকে যাও, আমি এর সাথে একান্ত কিছু কথা বলতে চাই। অফিসার্স বাইরে চলে যায়। সোয়েন বলে যে আমায় পরপর চাকু মারলো, সে হঠাৎ করে নিজেই কিভাবে মারা গেল। তখন মিস্টার চুলমিন বলে, এরকম ঘটনার পর মানুষ অনেক সময় কনফিউজ হয়ে যায় যে হয়েছিলটা কি। এই জন্য তোমার মাথায় এত প্রেশার দিতে হবে না, আমি আছি তোমার পাশে। যদি তোমার কোনো কিছু মনে পড়ে তাহলে আমাকে অবশ্যই বলবে, আর কোনো কিছুর দরকার হলে অবশ্যই আমাকে ফোন করো। এরপর তিনি এখান থেকে চলে যান। তখনই সেখানে আরেকজন ভিনসুক নামের অফিসার চলে আসে আর বলে, সরি চুলমিন স্যার, আমি আবার লেট হয়ে গেছি। ভিনসুক বলে, আপনি ভিকটিমের সাথে কথা বলেছেন? তখন মিস্টার চুলমিন বলে, ছাড়ো ইয়ার, এত চাপ কেন নিচ্ছ? দেরিতে আসা তো তোমার পুরনো অভ্যাস। আর এখানেই সিন চেঞ্জ হয়। আমরা কয়েক মাস পরের কাহিনী দেখতে পাই, যেখানে একটি গ্যাংয়ের বস একটি হোটেলে আসে। সে তার লোকেদের কাছে কোনো মাংনানি গ্যাংয়ের ব্যাপারে জিজ্ঞেস করছিল, কি তারা কোনোভাবে বিরক্ত করছে না তো। এটা বলে সে একটি রুমে চলে যায়, যেখানে একটি মেয়ে একটি ছেলেকে এসে বলে কি সেই লোকটি রুম নাম্বার 8-এ আছে, আর সেই ছেলেটির নাম হলো কাঙ্গো। সে রুম নাম্বার 8-এ এসে বসের উপর হামলা করে দেয়। গ্যাংয়ের বস তার হামলার থেকে নিজেকে বাঁচায় আর ঘুরে কাঙ্গোকেই মারা শুরু করে। এর থেকে
বাঁচার জন্য কাঙ্গো সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা কাঙ্গোকে একটি বাসে দেখি, সে এই কথাগুলোই ভাবছিল। এরপর সে একটি টেলিফোন বুথে পৌঁছায়। সেখানে সে তার ফোনে আসা ভয়েস মেলগুলো শুনছিল, যেখানে জাংদো নামের কেউ তাকে বলে, শোন কাঙ্গো, ইয়ংদিয়ংপো গ্যাংয়ের লোক তোর পিছনে লেগেছে। নিজের ফোন বন্ধ রাখ আর কয়েকদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যা, কাউকে কোনো কন্ট্যাক্ট করবি না। এরপর কাঙ্গো তার মোবাইল ফোন সেখানেই ফেলে চলে যায়। সে তার বোনের বাড়ি চলে আসে, যেখানে তার বোন তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। কাঙ্গো তাকে বলে, চিনতে পাসনি নাকি? আমি তোর ভাই, কিছুদিন আমি এখানেই থাকবো, আর তুই আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেছিস? তার বোন কিছুই বলে না। কাঙ্গো তাকে বলে, তোমার মেয়ে জেহিন বলেছিল তোমার নাকি ব্রেন টিউমার হয়েছে, কিন্তু তোমাকে দেখে তো ঠিকই মনে হচ্ছে। তাছাড়া জেহিন কি ঘুমাচ্ছে নাকি? তার বোন বলে সে অনেক দূরে চলে গেছে। এটা বলে সে তার রুমে চলে যায়। কাঙ্গো মনে মনে বলে সে এটা কি পড়ে আছে। কিছুক্ষণ পর কাঙ্গো একটি রুমে এসে একটি ড্রয়ার খোলে, যেখানে একটি ফোন ছিল। সে ফোনটি অন করে আর বলে, এটা হতেই পারে না, জেহিন কোনোদিনও দোকান যাওয়া ছাড়বে না, অনেক দূরে চলে গেছে, এটা হতেই পারে না, তাও কাউকে কোনো কিছু না বলে। সে তাকে ফোন করে কিন্তু তার ফোন লাগে না। সেই রুমেই তার নজর একটি প্যাম্পলেটের উপর পড়ে, যা একটি চার্চের ছিল, যার নাম সেজিন চার্চ। এই সব দেখে সে তার বোনের উপর নজর রাখার সিদ্ধান্ত নেয়। এদিকে সোয়েন চেঞ্জিং রুমে আয়নার সামনে তার পিছনে দেখে, যেখানে সেই লোকটি চাকু মেরেছিল। এরপর সোয়েন নিজের কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে একটি বাসে উঠে পড়ে। সে বাসে ছিল, তখনই তার কাছে মিস্টার চুলমিনের কল আসে। মিস্টার চুলমিন বলে, তুমি কোথায় আছো? তুমি ঠিক আছো তো? তো সোয়েন বলে, আমি কাজে যাচ্ছি। মিস্টার চুলমিন বলে, আরে বোকা, কয়দিনের জন্য ছুটি নিয়ে আরাম কর না, বা কোথাও ঘুরতে যা। কিন্তু সোয়েন বলে, না আঙ্কেল, আমি ঠিক আছি, সবকিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মিস্টার চুলমিন বলে, ঠিক আছে মেয়ে, নিজের খেয়াল রাখিস, আর কোনো দরকার হলে কল করিস। কিছুক্ষণ পর বাস একটি স্টেশনে থামে, যেখানে একটি লোক বাসের অপেক্ষা করছিল। তখনই সোয়েনের মাথায় এক অদ্ভুত আওয়াজ বাজতে থাকে, আর সেই লোকটিও সোয়েনকে দেখতে দেখতে বাসের মধ্যে উঠে পড়ে। লোকটি সোয়েনকে দেখেই যাচ্ছিল। সোয়েন ভয়ে বাস থেকে নেমে পড়ে। এরপর আমরা একটি লোককে দেখি যে একটি মেয়ের সাথে ছিল। সে সেই মেয়েটিকে বলে, আমরা একটি হোটেল রুম বুক করি, কি বলো? কিন্তু সেই মেয়েটি বলে, না, আমরা আমার বাড়ি যাব। কিন্তু লোকটি বলে, সাধারণত মেয়েরা হোটেলে যাওয়া পছন্দ করে, আর তুমি কিনা বাড়ি যাওয়ার কথা বলছো। যেটাই হোক, তুমি অনেক আলাদা। তাছাড়া তোমার বাড়ি কোথায়? সেই মেয়েটি তাকে একটি নির্জন এলাকায় নিয়ে আসে। লোকটি বলে, তুমি দেখতে এত মডার্ন স্টাইলিশ, তোমাকে দেখে মনে হয় না যে তুমি এমন কোনো জায়গায় থাকো। এটা বলতে বলতে তারা একটি অ্যাপার্টমেন্টে পৌঁছায়, যেখানে আসতেই কিছু লোক সামনে আসে আর বলে এই মানুষটি অনেক ড্রিঙ্ক করে আছে। এতে সেই মেয়েটি বলে, কিছুক্ষণ বেঁচে থাকলে নেশা কেটে যাবে। তাদের মধ্যে একজন ওল্ড লেডি বলে, ততক্ষণ আমরা এর মুখ বন্ধ কিভাবে রাখবো, তাও জ্যান্ত। এইসব দেখে লোকটিও কিছু বুঝতে পারছিল না, আসলে এরা সবাই প্যারাসাইট। তাদের মধ্যে একজন বলে, এর হাত দুটোই কেটে ফেলি। আর একজন বুড়ো লোক বলে, হাত কাটা ঠিক হবে না, এক কাজ করো, একে প্রথমে বেহুশ করো, তারপর এর হাত পা বেঁধে রাখো। এইসব দেখে সেই লোকটি ভয়ে ভয়ে কাউকে ফোন করার চেষ্টা করে আর বলে, তোরা দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি, আমার সাথে পাঙ্গা। তখনই সেই মেয়েটি নিজের আসল প্যারাসাইট রূপে চলে আসে আর লোকটির উপর হামলা করবেই, তখনই সেখানে জানালা দিয়ে একটি স্মোক বম চলে আসে, যার জন্য সেখানে থাকা সব প্যারাসাইট ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর সুযোগ বুঝে সেই লোকটিও সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে একটি ফোর্স টিম চলে আসে। তারা সেই প্যারাসাইটদের উপর হামলা করে দেয়, তাদের শটগান দিয়ে শুট করে আর বলে, টার্গেট 1 ফিনিশড, টার্গেট 2 ফিনিশড। আর এভাবেই তারা এক এক করে সব প্যারাসাইটদের মেরে ফেলে। কিন্তু তাদের মধ্যে একজন প্যারাসাইট সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু চারিদিকে ফোর্স টিম দেখে সে বুঝতে পায় না যে সে কি করবে। তখনই তার মাথার মধ্যে একটি আওয়াজ বেজে ওঠে আর তার নজর একটি ভ্যানের উপর পড়ে। সে ভ্যানের দরজা ভেঙে ফেলে। ভ্যানের মধ্যে একটি প্যারাসাইট ছিল, যার হাত পা বাঁধা ছিল আর তার মাথায় একটি অদ্ভুত হেলমেট ছিল। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের মধ্যে একজন? তখন বাধা অবস্থায় থাকা প্যারাসাইটটি নিজের মাথা নড়ায়, জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কে করেছে? তখনই সেখানে ফোর্স টিমের হেড মিস চই সেখানে চলে আসে। মিস চই তাকে বলে, একদম তাকে ছুবে না, আমি তাকে ধরেছি। এটা বলেই সে তাকে শটগান দিয়ে উড়িয়ে দেয়। মিস চই তার উপর অনেক হামলা করে, কিন্তু সেই প্যারাসাইট সেখান থেকে পালিয়ে যায়। তখনই তার টিম এসে তাকে জিজ্ঞেস করে, মিস চই আপনি ঠিক আছেন তো? তো সে বলে, হ্যাঁ, আমি সেই প্যারাসাইটকে জ্যান্ত ধরতে চেয়েছিলাম। তার টিম মেম্বার্স তাকে জিজ্ঞেস করে, আপনার তাকে জীবন্ত কেন চাই? তখন সে বলে, তার জ্যান্ত থাকায় আমাদের অনেক কাজে আসবে, আমাদের এর মতো আরো হান্টিং ডগস চাই। তার ইশারা সেই হাত পা বাঁধা প্যারাসাইটের উপর ছিল। চই সেই লোকটির ব্যাপারে জিজ্ঞেস করে, যে সেই মেয়েটির সাথে এখানে এসেছিল। তার টিম মেম্বার তাকে বলে, সে অনেক ভয় পেয়ে গেছিল আর সে একদম ঠিক আছে,
আমরা তাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। মিস চই সেই অ্যাপার্টমেন্টে এসে দেখে আর বলে প্যারাসাইটগুলো মানুষের বডি কবজা করে নিজেদের একটি টিম বানিয়েছে। তখনই তাদের নজর একটি সাইনের উপর পড়ে, যা দেখে তার টিম মেম্বার তাকে জিজ্ঞেস করে এটা কি, এটা আবার কি রকম সাইন। চই বলে এটা তাদের সিম্বল। মিস চই এখান থেকে যাবেই তখনই তার নজর একটি দরজার উপর পড়ে, যা দেখে সে তার টিম মেম্বারকে সেই দরজা ভাঙতে বলে। দরজা খুলতেই তারা ভিতরে যায় আর সেখানকার দৃশ্য দেখে তারা হয়রান হয়ে যায়, যেখানে লোকেদের হাত পা কেটে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। চই তার টিমকে বলে তাড়াতাড়ি ফরেন্সিক টিমকে ডাকো। এদিকে কাঙ্গোর বোনের কাছে একটি ফোন আসে, সেখানে তাকে কেউ বলে যদি সে আমাদের মতোই একজন তাহলে তাকে আমাদের অর্গানাইজেশনে সামিল করো। কাঙ্গোর বোন এই কলের পর ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। তখনই কাঙ্গো তাকে দেখে তার পিছু নেয়। এদিকে সোয়েন বাড়ি ফিরছিল, তখনই তার মাথায় সেই অদ্ভুত আওয়াজ বাজা শুরু করে আর হঠাৎই তার সামনে সেই লোকটি চলে আসে যে বাসে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। সোয়েন তাকে দেখেই মিস্টার চুলমিনকে কল করে। তখনই সেই লোকটি সোয়েনকে ধরার জন্য তার দিকে দৌড়ায়। তাকে দেখে সোয়েনও সেখান থেকে পালায়। সে লুকিয়ে মিস্টার চুলমিনকে কল করার চেষ্টা করে, কিন্তু এবার তাকে কল লাগে না। আর হঠাৎই তার সামনে সেই লোকটি চলে আসে, যাকে দেখে সোয়েন সেখান থেকে পালায়। তখনই সেখানে তার সামনে কাঙ্গোর বোন চলে আসে। সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অপরদিকে সেই লোকটিও ছিল। সোয়েন সেখানে ফেসে যায়। তখনই কাঙ্গো তার বোনের পিছু নিতে নিতে সেখানে চলে আসে। সে লুকিয়ে এইসব দেখে। সোয়েন তাদের জিজ্ঞাসা করে যে তোমরা কারা, আমার পিছু কেন নিচ্ছ? কাঙ্গোর বোন বলে মানুষ হওয়ার নাটক তো তুমি খুবই ভালো করতে পারো। সোয়েন বলে এটা তুমি কি বলছো? সেই লোকটি বলে তুমি আমাদের মতোই একজন, কিন্তু আমার মনে হচ্ছে যে তুমি একটু আলাদা, এই জন্য আমাদের এটা চেক করতে হবে। আর এটা বলেই এই লোকটি নিজের আসল রূপে চলে আসে। আর এখানেই আমরা জানতে পাই যে এরা দুজন প্যারাসাইট। আর এটা দেখে তো কাঙ্গো একদম শক হয়ে যায়। তখনই সেই প্যারাসাইট সোয়েনের উপর হামলা করে। তখনই সোয়েনও একটি প্যারাসাইটে বদলে যায় আর বলে আমিও তোমাদের মতোই একজন। তখন সেই লোকটি বলে তুমিও আমাদের মতোই একজন, এই জন্য আমাদের সাথে সামিল হয়ে যাও। বেঁচে থাকতে হলে আমাদের একসাথে কাজ করতে হবে। তারপর সে তাকে সেই চার্চের প্যাম্পলেট দেয়। সে বলে তোমার যখন ইচ্ছে তুমি আমাদের টিমে জয়েন করতে পারো। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। এদিকে কাঙ্গো এইসব দেখে এখান থেকে চলে যাচ্ছিলই, তখনই তার পা একটি খালি বোতলের উপর পড়ে আর সেই আওয়াজ শুনে সোয়েন তার উপর হামলা করে দেয়। সোয়েনের মধ্যে থাকা সেই প্যারাসাইট বলে আমি যদি তোকে ছেড়ে দেই তো তুই বাইরে গিয়ে সবাইকে সোয়েনের ব্যাপারে বলে দিবি, আর বল আমায় তুই আমাদের পিছু কেন নিচ্ছিলি। কাঙ্গো বলে সে তার বোন ছিল, এই জন্য সে তার পিছু নিতে নিতে এখানে চলে এসেছে। এরপর এই প্যারাসাইট কাঙ্গোর আইডি দেখে আর বলে ঠিক আছে আমি তোকে ছেড়ে দিলাম, আর যদি তুই কখনো সোয়েনের ব্যাপারে কাউকে কোনো কিছু বলেছিস তাহলে আমি তোকে খুঁজে বের করে মেরে ফেলবো, আর তোকে আমার একটা কাজ করতে হবে। সে এই ব্যাপারে কাউকে কোনো কিছু বলবে না, এটা প্রমিস করে। আর কিছুক্ষণ পরেই সোয়েন আবার নর্মাল মানুষের মতো হয়ে যায়। আর কাঙ্গো সেখানেই তার জ্ঞান ফিরে আসার অপেক্ষা করছিল। সে সোয়েনের জ্ঞান ফিরে আসতেই তাকে বলে সালা সেই মনস্টার একদম ঠিকই বলছিল। সোয়েন কাঙ্গোকে জিজ্ঞাসা করে তুমি কে? কাঙ্গো বলে প্রথমে আমার কথা শোনো, আজকাল তোমার কিছু লোকেদের দেখে অদ্ভুত মাথায় ঘন্টি বাজা শুরু করে, সেই সব লোকেদের থেকে দূরে থাকো, তারা এক ধরনের মনস্টার, এটাই বলার ছিল। সোয়েন বলে তুমি কি বলছো? শুনেছিলাম যে একজন পাগল নাকি তোমাকে মারার চেষ্টা করেছিল, আর এই সব যখন হচ্ছিল তোমার ভিতরে একটি প্যারাসাইট ঢুকেছিল। ইনফ্যাক্ট এখনো সেটা তোমার বডিতে আছে। তাছাড়া এটা বডিতে প্রবেশ করতেই পুরো ব্রেন খেয়ে ফেলে, কিন্তু সেই সময় তুমি অনেক আহত ছিলে, তো সেই প্যারাসাইট তোমার ব্রেন খেতে পারেনি, কারণ তখন সে তোমার ক্ষত জায়গাগুলো ঠিক করছিল, না হলে তুমিও এদের মতো মনস্টার হয়ে যেতে। কাঙ্গো তাকে বলে আমি বুঝতে পারছি না যে আমি তোমাকে কিভাবে এটা বোঝাবো। একদম সোজা ভাষায় বলি তুমি এক ধরনের মিউটেন্ট। সোয়েন তাকে জিজ্ঞাসা করে যে এই সব তোমাকে কে বলেছে? কাঙ্গো বলে এই সব তুমিই আমাকে বলেছো, মানে তোমার ভিতরে থাকা সেই প্যারাসাইট আমাকে বলেছে যে আমি তোমাকে এইভাবে বোঝাই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সোয়েন বাড়ি এসে সেই ব্যাপারেই ভাবছিল। তারপর সে তার ডায়েরিতে লেখে যে সত্যি কি আমার বডিতে কেউ আছে। এরপর সে ঘুমানোর চেষ্টা করে। সে ঘড়ির দিকে তাকায় যেখানে 11:25 বাজে। কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে 11:30 হয়ে গেছে। হঠাৎই তার নজর সেই ডায়েরিতে পড়ে। সেখানে লেখা ছিল যে সেই ছেলেটি যা যা বলেছে সব সত্য। আমি তোমাকে আমাদের ব্যাপারে সবকিছু বলতে চাই, তুমি যেটাই জিজ্ঞাসা করতে চাও এখানে লিখে আমাকে জানাও। সোয়েন এটা দেখে হয়রান হয়ে যায়। সে সেই ডায়েরিতে লেখে তুমি আসলে কে?
এখানেই সিন চেঞ্জ হয়ে যায়, রাত পেরিয়ে সকাল হয়ে যায়। আমরা এই নামিলগুন শহরের নামিলগুন পুলিশ স্টেশন দেখি, যেখানে মিস্টার চুলমিন কাজ করে। তো আজকে সকাল সকাল সব পুলিশ অফিসারদের একসাথে ডাকা হয়েছে মিটিং এর জন্য। পুলিশ স্টেশনের চারিদিকে কমান্ডো দিয়ে ভরা ছিল, যেখানে এক এক করে সব পুলিশ অফিসারদের চেকিং করা হচ্ছিল, তারপর তাদের ভিতরে যেতে দেওয়া হচ্ছিল। এখানে মিস্টার চুলমিন, ভিনসুক এই দুজনেরও চেকিং হয়, আর তারা সামনে এগিয়ে যায়, যেখানে মিস্টার চুলমিন এইসব দেখে বলে, কোনো ভিআইপি আসছে নাকি? ভিনসুক বলে, হবে হয়তো, ভিতরে গেলে জানা যাবে। তারপর তারা দুজন অফিসের ভিতরে যায়। এদিকে সোয়েন ঘুম থেকে উঠে তারপর সে তার ডায়েরিতে দেখে, যেখানে তার ভিতরে থাকা প্যারাসাইট তার ব্যাপারে অনেক কিছু লিখেছে। এটা দেখে সোয়েন অবাক হয়ে যায়। এদিকে নামিলগুন পুলিশ স্টেশনে যখন সব অফিসার্সরা জড়ো হয় মিটিং এর জন্য, তখন সেখানে তাদের সামনে মিস চই আসে আর বলে, সবাইকে এই মিটিং এ উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি এই মিটিং শুরু করছি আমার ইন্ট্রোডাকশন দিয়ে। আমি প্যারাসাইট স্পেশাল ফোর্স টিম গ্রের ক্যাপ্টেন। আমার নাম চই জুন কে ইউং। আমাকে মাফ করবেন, আজকে সকাল সকাল আপনাদের চেকিং এর জন্য এত অসুবিধা হলো। চেকিং এ আমরা আপনাদের এক্সরে নিয়েছিলাম, এটা জানার জন্য কি আপনাদের মধ্যে কেউ প্যারাসাইট নয় তো? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এখানে কেউই প্যারাসাইট নয়। মিস চই এখানে সব অফিসারদের সেই স্টেডিয়ামের ঘটনার এক্সাম্পল দেয়, বলে, আপনাদের হয়তো মনে আছে এই স্টেডিয়ামে হওয়া ইডিএম ফেস্টিভ্যালে বিনা কারণে অনেক লোককে মারা হয়েছিল, আর এখন পর্যন্ত এটা কেউই জানে না যে কে মেরেছে এবং কেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এই মনস্টারটি মেরেছে, আর এটা সেই যাকে আমি প্যারাসাইট বলছি। আমি আপনাদের বারবার প্যারাসাইটের কথা বলছি না, তো এটাই হলো প্যারাসাইট। আপনারা হয়তো এখন ভাবছেন যে এখন এই প্যারাসাইট কোথায়। তো মিস চই টেবিলে থাকা কাপড় সরায়, যেখানে সেই প্যারাসাইট মৃত অবস্থায় ছিল, যাকে দেখে সব অফিসার ঘাবড়ে যায়। মিস্টার চুলমিনও এইসব শুনে অবাক হয়ে যায় আর সোয়েনের কথা ভাবতে থাকে। মিস চই বলে, জনগণের মধ্যে যাতে এই প্যারাসাইটের আতঙ্ক না ছড়ায়, এই জন্য টিম গ্রে এই ঘটনা জনগণের কাছে পৌঁছতে দেয় নেই, আর এর সাথে জড়িত সব ঘটনা টপ সিক্রেট মানা হবে। মিস চই বলে যে কিছুদিন আগে পুরো দুনিয়ায় একই সাথে এই প্যারাসাইটের লার্ভা নজরে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউই এটা জানতে পায়নি কি এই লার্ভা কোথা থেকে এসেছে। এরা মানুষের বডিতে নাক কান মুখ দিয়ে প্রবেশ করে আর সোজা গিয়ে ব্রেন খাওয়া শুরু করে, তারপর পুরো বডির কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়। এরপর নিজের খিদে মেটানোর জন্য মানুষদের খেতে বেরিয়ে যায়, আর এরা খুবই সহজে নিজের রূপ বদলাতে পারে। এরা কখনো কখনো নিজের মাথা থেকে ধারালো হাতিয়ারও বের করতে পারে। এরা জীবিত এক ধরনের প্রাণী যাদের কাছে নিজস্ব ব্রেন আছে। এরা ভাবতে পারে, সবকিছু বুঝতে পারে। এই ভয়ঙ্কর জীব আমাদের মানুষের মধ্যে ঘুলে মিলে গেছে, এখন আমাদেরকে নিজের শিকার বানাচ্ছে। এরা হলো শয়তান। এদিকে সোয়েন নিজের কাজে যাওয়ার পথে সেই ডায়েরি বসে বসে পড়ছিল। সেই লেখাগুলোই পড়ছিল যা তার মধ্যে থাকা প্যারাসাইট লিখেছিল। তো প্যারাসাইট সেখানে লিখেছে, আমি প্রথমে একটি লার্ভা ছিলাম যে শুধু কোনো মানুষকে কন্ট্রোল করতে চাইছিল। তখন আমার সামনে শুধু তুমি ছিলে। আমি তোমার ব্রেন খেয়ে তোমার শরীর কবজা করতে চাইছিলাম, কিন্তু আমি যে শরীরে কবজা করতে চাইছিলাম সেটার অবস্থা খুবই খারাপ ছিল। তোমার ক্ষত ঠিক করার জন্য আমি তোমার শরীরের সাথে সিঙ্ক্রোনাইজ করার চেষ্টা করি, এতে আমি তোমার শরীরকে তো বাঁচাতে পাই, কিন্তু আমি তোমার ব্রেনে পুরোপুরিভাবে কবজা করতে পারিনি। আর যেহেতু আমি তোমার ব্রেন পুরোপুরিভাবে কবজা করতে পারিনি, এই জন্য আমি তখনই সামনে আসতে পারবো যখন তুমি কোনো বিপদে পড়বে। তোমার বডিতে থেকে আমি এটা বুঝতে পেরে গেছি যে আমি শুধু 15 মিনিটের জন্যই আমি তোমার ব্রেনকে কন্ট্রোল করতে পারবো, আর এই 15 মিনিটের মধ্যেই আমি তোমার শরীরকে প্রোটেক্ট করছি আর কোনোভাবে নিজেকে, কারণ যদি তুমি মারা যাও তাহলে আমিও মারা যাব। আর যাদেরকে তুমি কালকে দেখেছিলে তারাও হলো প্যারাসাইট, আর যদি তারা এটা জানতে পায় যে তুমি পুরোপুরিভাবে মনস্টার নও বরং একটি মিউটেন্ট, তো তারা তোমাকে মেরে ফেলবে। যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি তাদের থেকে দূরে থাকো, তারা তোমার জন্য অনেক বিপজ্জনক। আমি শুধু তোমাকে আসন্ন বিপদের থেকে বাঁচানোর চেষ্টা করছি। আমাদের একে অপরকে জানা অনেক জরুরি, এই জন্য আমি তোমার ফোনে কিছু রেখেছি। সোয়েন যখন নিজের ফোনের গ্যালারিতে তার নিজের প্যারাসাইট রূপ দেখে তো সে অবাক হয়ে যায়। এদিকে একজন অফিসার মিস চইকে জিজ্ঞেস করে এই প্যারাসাইটদের কিভাবে মারা সম্ভব। এতে মিস চই বলে, প্যারাসাইটের বেঁচে থাকার একটা মাত্রই রাস্তা, সেটা হলো মানুষের বডি। মানুষের বডি ছাড়া প্যারাসাইট কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। যদি আমাদের মানুষের মধ্যে থাকা প্যারাসাইটকে মারতে হয় তাহলে তার উপর শর্টগান দিয়ে হামলা করতে হবে বা তার হৃৎপিণ্ডে ধারালো কিছু দিয়ে আরপার করে দিতে হবে, তবেই সেই প্যারাসাইট মারা যাবে। এখানেই আরেকজন অফিসার জিজ্ঞেস করে, প্যারাসাইটকে চেনার জন্য এক্সরে ছাড়া অন্য কোনো উপায় নেই। এতে মিস চই বলে, এই প্যারাসাইট মানুষের মধ্যে ঘুলে মিলে গেছে আর এক্সরে মেশিন পকেটে করে নিয়ে বেরানো তো সম্ভব নয়, কিন্তু যদি আপনাদের
সন্দেহ হয় যে সামনের জন প্যারাসাইট, তাহলে আপনি প্রথমে তার একটি চুল ছিঁড়ে চেক করুন আর দেখুন চুল কোকড়া লেগে গেছে কিনা। যদি কোকড়া লাগে তাহলে সে প্যারাসাইট। এটা আমাদের দেশের জন্য সৌভাগ্যজনক দুর্ভাগ্যজনক দুটোই, কারণ কোরিয়ার এত বড় ইডিএম ফেস্টিভ্যালে এতগুলো ক্যামেরার সামনে প্যারাসাইট লোকেদের নির্মমভাবে মারে। আর এই জন্যই আমরা প্যারাসাইটের ব্যাপারে বাকি দেশগুলোর তুলনায় অনেক আগেই জেনে গেছি। যত দ্রুত প্যারাসাইট টাস্ক ফোর্স টিম কোরিয়াতে গঠন হয়েছে, এত দ্রুত এরকম টিম কোথাও বানানো হয়নি। আর আমাদের টিম খুব দ্রুত এর উপর রিসার্চ করা শুরু করে দেয়। এই রিসার্চে যে আমাদের সবচেয়ে বেশি হেল্প করেছে সে আর কেউ না, মাই হাজব্যান্ড। তারপর আমাদের সামনে সেই প্যারাসাইটকে নিয়ে আসা হয়, যাকে আমরা এর আগেও দেখেছিলাম। মিস চই বলে ভয়ের কিছু নেই, এই যে হেলমেট আছে না, এর মধ্যে একটি মেশিন বসানো আছে আর সেই মেশিনের মধ্যে কেমিক্যাল আছে, আর সেই কেমিক্যাল প্যারাসাইটরা একদমই পছন্দ করে না। যদি সে তার রূপ বদলে হামলা করার চেষ্টা করে তো সেই কেমিক্যাল তাকে অ্যাসিডের মতো জ্বালানো শুরু করবে, যার জন্য প্যারাসাইট পুরোপুরিভাবে শান্ত হয়ে যায়। আর এভাবেই একে আমরা কন্ট্রোল করছি। সেখানেই একজন অফিসার বলে, একে এখনো কেন জ্যান্ত রেখেছেন? তখন চই বলে, আমরা এটা জানতে পেরেছি যে প্যারাসাইট নিজের ব্রেন ওয়েভস এর সাহায্যে আশেপাশে থাকা প্যারাসাইটের লোকেশন জানতে পারে, আর এই জন্যই আমরা একে জ্যান্ত রেখেছি বাকি প্যারাসাইটদের খুঁজে তাদের মারার জন্য। আর এই জন্যই আমরা এই প্যারাসাইটকে হান্টিং ডগ নাম দিয়েছি। আর আমাদের এই হান্টিং ডগ বলেছে যে এই নামেলগুন শহরেই অনেক প্যারাসাইট আছে, এই জন্য আমরা এখানে কিছুদিন থাকবো যাতে আমরা সেই প্যারাসাইটদের খুঁজে শেষ করতে পারি। আর যদি কোনো অদ্ভুত মার্ডার কেস বা কোনো অদ্ভুত ঘটনা সামনে আসে তো আমাদের অবশ্যই জানাবেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো? তখন আরেকজন অফিসার বলে, এটা কি ঠিক হচ্ছে কোনো মানুষকে এভাবে টর্চার করা? এটা শুনে চই অনেক রেগে যায় আর সেই অফিসারের হাতে তার কান দিয়ে বলে, দেখো আপনাদেরও এই অবস্থা হতে পারে এবং হবেও। আর এটা আমার হাজবেন্ড নয়, এখন সে শুধু একটা মনস্টার, কারণ এই প্যারাসাইট তার পুরো ব্রেইন খেয়ে ফেলেছে আর তার এই বডি সেই প্যারাসাইটের খাবার যোগান দেওয়া মাত্র, আর কিছু না। বুঝতে পেরেছেন? এরপর আমরা সোয়েনকে দেখি যে বাস থেকে নামে আর এইসব কিছু জেনে যে সে পুরোপুরি না হলেও একটি মনস্টার, এই জন্য সে সেখানে চিল্লানো শুরু করে চোখের মধ্যে অনেকগুলো জল নিয়ে। শুরুতে আমরা কাঙ্গোকে দেখি, সে একটি দোকানে এসে তার একটি পুরনো নর্মাল ঘড়িকে অনেক লাক্সারি প্রিমিয়াম ঘড়ি বলে দোকানদারকে চুনা লাগিয়ে বেচে দেয়। দোকানদারও সেটা অনেক লাক্সারি প্রিমিয়াম ঘড়ি ভেবে অনেক টাকা দিয়ে কিনেও নেয়। তারপর সে সেই টাকা দিয়ে তার মোবাইল রিচার্জ করে। তারপর সে একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যায়। তখনই সেখানে ইয়ংদিয়ংপো গ্যাংয়ের গুন্ডারা চলে আসে কাঙ্গোকে ধরার জন্য। তারা এসেই সেখানে মারামারি শুরু করে দেয়। কাঙ্গো সেখানে কোনো মতো তাদের থেকে বেঁচে পালিয়ে যায়। এরপর আমরা পুলিশ স্টেশনে অফিসার ভিনসুককে দেখতে পাই, যে একটি বক্স নিয়ে ক্যাপ্টেন চইয়ের কাছে যাচ্ছিল, যেখানে সে তাকে সেই বক্স দিয়ে বলে, ম্যাম এখানে ইদানিং হওয়া সমস্ত কেসের ফাইল রয়েছে। ক্যাপ্টেন চই বলে ধন্যবাদ। এরপর আমরা চুলমিনকে দেখি যে সোয়েনের সাথে দেখা করতে আসে, কারণ তার সোয়েনের উপর সন্দেহ হচ্ছিল যে সোয়েন কোনো প্যারাসাইট নয় তো, কারণ সেই ঘটনায় সেই লোকটি যেভাবে মারা গেছে সেটা কোনো মানুষের কাজ হতেই পারে না। তখনই সেখানে সোয়েন চলে আসে। মিস্টার চুলমিন বলে, তোমার সাথে দেখা করতে আসলাম, তুমি ঠিক আছো তো? সোয়েন বলে, হ্যাঁ আমি ঠিক আছি। মিস্টার চুলমিন বলে, এখানেই পাশে এক জায়গায় কাজ ছিল তো ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। সোয়েন বলে, ও আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার সাথে দেখা করতে আসছো। তখনই মিস্টার চুলমিন তার চুল দেখে আর সোয়েনকে বলে, তোমার একটা চুল পেকে গেছে, দেখি দেখি। এতে সোয়েন বলে, আমি বুড়ি থোড়েই হয়েছি যে আমার চুল পাকবে। চুলমিন তার চুল টেনে তুলে দেখে যে তার চুল কোকড়া লাগে না, এর মানে সোয়েন প্যারাসাইট নয়। এতে তার সোয়েনের প্যারাসাইট হওয়ার সন্দেহ দূর হয়ে যায়। সোয়েন বলে, কালোই তো আছে, কই পেকেছে? তখন চুলমিন বলে, দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন পেকে গেছে। তারপর বলো সোয়েন, বাকি সব ঠিক আছে? সোয়েন বলে, যেমনটা আগের মতো ছিল তেমনই আছে। চুলমিন বলে, চলো খুব ভালো, তোর যদি কোনো প্রবলেম হয় তো আমায় ফোন করতে ভুলিস না। ফির চুলমিন তাকে একটি কি চেন দেয় আর বলে, তোমার গিফট এটা, তোমার ভালো লাগবে এটা। এটা বলে চুলমিন এখান থেকে চলে যায়। এরপর আমরা কাঙ্গোকে দেখি যে গুন্ডাদের থেকে পালাতে পালাতে একটি নদীর পাড়ে চলে এসেছে। এখানে এসে সে তার বোনের ব্যাপারে ভাবতে থাকে আর সেই সেজিন চার্চের প্যাম্পলেট দেখে। বলে, বোন তুমি কোথায়? এরপর সে তার বোনকে খোঁজার জন্য রাত হওয়ার আগে আগে সেজিন চার্চের কাছে চলে আসে আর দূর থেকে দেখে। এদিকে সোয়েন কাজ শেষ করে বাড়ি ফিরছিল, তখনই তার সামনে কাঙ্গোর বোন আর সেই লোকটি চলে আসে। কাঙ্গোর বোন তাকে বলে, ফাদার তোমার সাথে দেখা করতে চায়, গাড়িতে বসো। সেই লোকটি সোয়েনকে ভয় দেখায়। সোয়েন ভয়ে গাড়িতে বসে পড়ে। এরপর তারা সেই সেজিন চার্চে চলে আসে। এদিকে আমরা কাঙ্গোকে দেখি যে দূর থেকে এইসব দেখছিল আর রেকর্ডিং করছিল আর বলে, এইসব মনস্টার আসলে করতে চায়টা কি? তখনই সে সেখানে সোয়েনকে দেখে আর বলে, আমি বলেছিলাম একে যে এইসব মনস্টারদের থেকে দূরে থাকতে, কিন্তু মেয়েরা কথা শোনেই কোথায়। এরপর আমরা চার্চের ভিতরে দেখি যেখানে নামেলগুন শহরের সমস্ত প্যারাসাইট এসে জড়ো হয়েছে মিটিং এর জন্য।
যেখানে এই চার্চের ফাদার যে এখন প্যারাসাইট হয়ে গেছে সে বলে, তাহলে সবাই এসে গেছো, চলো মিটিং শুরু করি। এটা সেই প্যারাসাইট যে কিছুদিন আগে পালিয়ে চার্চে এসেছিল। এরপর সে এখানে একটি ভিডিও চালু করে যেখানে আমরা সেই প্যারাসাইটকে দেখি যাকে আমরা এর আগের পার্টে দেখেছিলাম, যাকে ক্যাপ্টেন চোই জীবন্ত ধরতে চেয়েছিল কিন্তু সে সেখান থেকে পালিয়ে গেছিল। তো ভিডিওতে সেই প্যারাসাইটটি বলে, একটি পুলিশ অর্গানাইজেশন আমাদের প্রজাতিদেরকে খুঁজে তাদের মেরে ফেলছে। তারা আমাদের প্রজাতির একটি সদস্যকে ধরে ফেলেছে আর তাকে বন্দি বানিয়ে রেখেছে। সে তাকে চারার মতো ব্যবহার করে আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সেই অর্গানাইজেশনের হেড একটি মহিলা, ক্যাপ্টেন চোই, যার বেশিক্ষণ লাগবে না আমাদের কাছে পৌঁছাতে। আমাদের একটি নতুন পরিকল্পনা করতে হবে, না হলে সেই অফিসার আমাদের খুঁজে আমাদের পুরো প্রজাতিকে শেষ করে দেবে। এরা বলে সেই প্যারাসাইট সেখানেই মারা যায় কারণ ক্যাপ্টেন চোই তাকে গুলি মেরেছিল। এরপর প্যারাসাইটদের লিডার বলে, আমরা প্যারাসাইটদের একটাই উদ্দেশ্য, যার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, যার জন্য আমাদের জন্ম হয়েছে, সেটা হলো মানুষদের উপর কব্জা করে তাদের খেয়ে ফেলা। আমাদের প্রজাতির একজন সদস্য এই পৃথিবীতে আসতেই এই উদ্দেশ্য পূরণে লেগে যায়। কিন্তু আফসোসের বিষয়, সে এমন একটি ফেস্টিভ্যালে হামলা করে যেখানে অনেক লোক ছিল আর সে সেখানেই মারা যায়। আর তার আসল রূপ সেখানে থাকা হাজারো লোকের সামনে চলে আসে। সেই ঘটনার পর থেকে মানুষ প্যারাসাইটসদের উপর রিসার্চ করা শুরু করে দেয়। এর আগে আমরা আমাদের অস্তিত্বের ব্যাপারে জানবো, তারা আমাদের ব্যাপারে সবকিছু জেনে যায়। আমাদের পিছু নেয়, আমাদের সাথীর সাহায্যে আমাদেরকে খুঁজে মারা শুরু করে। এখন তারা আমাদের পিছু নিতে নিতে আমাদের শহর নামেল গুনে চলে এসেছে। এদিকে আমরা কাঙ্গোকে দেখি যে চার্চের পাশেই থাকা একটি গোডাউনে ঢুকে পড়ে। সেখানে সে দেখে যে এরা মানুষের বডি প্লাস্টিকের মধ্যে প্যাক করে রেখেছে তাদের খাওয়ার জন্য। তখনই সেখানে পাহারা দেওয়া একটি প্যারাসাইট চলে আসে। সে বুঝতে পায় যে এখানে কেউ আছে। কাঙ্গো লুকিয়ে পড়ে। এদিকে প্যারাসাইটদের লিডার সবাইকে বলে, বেঁচে থাকার জন্য মানুষের শরীর কবজা করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। আমার মনে হয় মানুষের কর্মের ফলেই আমাদের জন্ম হয়েছে, আর এটা এই জন্যই মনে হয় মানুষ আর আমরা একই রকম, আমাদের ভাবনার দিকও একই। মানুষও এক রকমের প্যারাসাইট। মানুষ বড় বড় অর্গানাইজেশন চালায় আর তারা সেই অর্গানাইজেশনের জন্য যে কোনো কিছু করতে পারে, এমনকি সেই অর্গানাইজেশনের জন্য তারা নিজের জীবনও দিতে পারে। তারা এত কিছু করতে পারে যেগুলো আমাদের ভাবনার বাইরে। এই জন্য মানুষ প্যারাসাইটদের থেকে অনেক শক্তিশালী, কারণ তাদের মধ্যে একতা রয়েছে। এই জন্য আমাদেরও একত্র হতে হবে, আমাদেরও একটি অর্গানাইজেশন বানাতে হবে। আর সেটা তখনই সফল হবে যখন আমরা একত্র হয়ে কাজ করব। আমরা আমাদের প্রজাতিকে বাড়াতে পারি না। এই জন্য নিজের অস্তিত্বকে সুরক্ষিত করার জন্য মানুষের হাতে নির্মমভাবে মারা যাওয়ার থেকে নিজেকে বাঁচাতে হবে। এদিকে আমরা কাঙ্গোকে দেখি যে সেই প্যারাসাইটের থেকে লুকিয়েছিল। তখনই সে তার বোনের মেয়ের বডি দেখতে পায়। এটা দেখে সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর বাইরে এসে সেই মনস্টারকে মারা শুরু করে। এদিকে মিটিংয়ে সবাই এর শব্দ শুনতে পায়। প্যারাসাইটদের লিডার বলে, একটি মানুষ আমাদের এলাকায় ঢুকেছে। সে সব প্যারাসাইটদের বলে, যাও দেখিয়ে দাও সেই মানুষকে আমাদের এলাকায় প্রবেশ করার ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে। তারপর সব প্যারাসাইট এখান থেকে যেতে থাকে। তখনই ধাক্কা লেগে সোয়েনের পকেট থেকে মিস্টার চুলমিনের দেওয়া সেই কিচেন পড়ে যায়। প্যারাসাইটদের লিডার আর সোয়েন দুজনেই কিছু সেকেন্ডের জন্য একে অপরের দিকে তাকায়। এরপর সোয়েন এখান থেকে চলে যায়। সোয়েন এইসব শুনে অবাক হয়ে যায় যে প্যারাসাইট তাদের দুনিয়া দখল করে নেবে। অপরদিকে কাঙ্গো সেই মনস্টারকে কিছুক্ষণ পিটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর পালাতে পালাতে হঠাৎই তার সামনে ইয়ংদিয়ংপো গ্যাংয়ের গুন্ডারা চলে আসে। সেখানে কাঙ্গো সবাইকে সেই মনস্টার প্যারাসাইটদের কথা বলে যে তারা তাদের দিকেই আসছে, এখান থেকে পালাও। কিন্তু কেউই তার কোনো কথা শোনে না। আর তখনই সেখানে প্যারাসাইটদের একটি গ্রুপ চলে আসে। গ্যাংয়ের একজন বলে, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, এই জন্য উল্টো পায়ে ফেরত যাও। তো প্যারাসাইট বলে, তোমরা এখানে কার পারমিশন নিয়ে এসেছো? আর এই কথা গুন্ডার ইগোতে লাগে। সে চাকু বের করে তাদের মারতে যায়। তখনই একটি প্যারাসাইট নিমিষে তার মাথা উল্টো দিকে ঘুরিয়ে দেয় আর সে সেখানেই পড়ে মারা যায়। এটা দেখে বাকি সবাই ভয় পেয়ে যায়। এরপর এই প্যারাসাইট গুলো এক এক করে সবাইকে মারা শুরু করে। এগুলো দেখে কাঙ্গো সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সোয়েনও পালাচ্ছিল আর পালাতে পালাতে তাদের দুজনের মধ্যে ধাক্কা লাগে। সোয়েন কাঙ্গোকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? কাঙ্গো হাঁপাতে হাঁপাতে বলে, নামচিওল পেট্রোল পাম্প কোন দিকে? সোয়েন বলে, চলো এদিকে। কাঙ্গো এখানে আগেই তার ফ্রেন্ডকে ডেকেছিল ব্যাকআপের জন্য যদি কোনো কিছু হয়ে যায়। তারপর তারা জঙ্গল থেকে বেরিয়ে নামচিওল পেট্রোল পাম্পে পৌঁছায়, যেখানে কাঙ্গোর ফ্রেন্ড গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। তারা তাড়াতাড়ি এসে গাড়িতে বসে আর এখান থেকে পালিয়ে যায়। এদিকে সেই প্যারাসাইট সবাইকে মারার পর বলে, এর মধ্যে একজন পালিয়ে গেছে, আমি তার পিছনে যাচ্ছি, তোমরা এই ডেড বডিগুলোকে প্যাক করে নিয়ে যাও। তারপর আমরা দেখি যে এই প্যারাসাইট উড়তেও পায় আর তাদের দিকেই সে এগোচ্ছিল।
কাঙ্গোর বন্ধু তাকে জিজ্ঞেস করে, এটা বল যে কি হয়েছে, আর এই মেয়েটিকে বলবি তুই যে কি হয়েছে। আর তখনই সেখানে সেই প্যারাসাইট এসে গাড়ির উপর ল্যান্ড করে আর গাড়ির ছাদ উড়িয়ে দেয়। তখনই সোয়েনের মধ্যে থাকা প্যারাসাইট জেগে যায় আর সেই প্যারাসাইটের সাথে চলন্ত গাড়ির মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর এই লড়াইয়ের দরুন সেই প্যারাসাইট তার টেন্টিকল কাঙ্গোর বন্ধুর আর পার করে দেয়, যার জন্য কাঙ্গোর বন্ধু সেখানেই অনেক আহত হয়ে যায়। তখনই কাঙ্গো সেই গাড়ি জঙ্গলের দিকে ঢুকিয়ে দেয়, যার জন্য সেই প্যারাসাইট রাস্তায় নিচে পড়ে যায়। গাড়ি অনেক স্পিডে ছিল আর জঙ্গলে ঢোকার কারণে গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এটা দেখে সোয়েন গাড়ি থেকে ঝাঁপ দেয়, কিন্তু তারা গিয়ে একটি খাদের সামনে আটকা পড়ে, যেখানে কাঙ্গোর বন্ধু অনেক আহত হয়ে যায়। এদিকে সোয়েন ফিরে এসে সেই প্যারাসাইটের সাথে ফাইট করে, তাদের মধ্যে ভয়ঙ্কর ফাইট হয়। সোয়েন তার টেন্টিকেল দিয়ে সেই প্যারাসাইটকে মারছিল, কিন্তু সেই প্যারাসাইটও কম ছিল না, কিন্তু সোয়েন তার থেকে অনেক শক্তিশালী ছিল। এই জন্য সেই প্যারাসাইটটি বলে, তুমি আসলে কি অর্ধেক মানুষ আর অর্ধেক আমাদের প্রজাতি? তুমি আমাদের প্রজাতির জন্য অনেক বিপজ্জনক, আমার এটা লিডারকে বলতে হবে। এটা বলে সে উড়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সোয়েন তাকে উড়ন্ত অবস্থায় তার টেন্টিকেল আর পার করে দেয়, আর এতে সেই প্যারাসাইট সেখানেই মারা যায়। এরপর সোয়েন বেহুশ হয়ে যায় আর নিজের আগের অবস্থায় ফিরে আসে। সে কাঙ্গোর কাছে যায়, কাঙ্গো তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার বন্ধু আহত হওয়ার কারণে সেখানেই মারা যায়। সোয়েন এসে কাঙ্গোর দিকে হাত বাড়ায়, কিন্তু কাঙ্গো অনেক দূরে ছিল আর গাড়ি খাদের মধ্যে যে কোনো সময় পড়তে পারে আর পড়েই যায়। তখনই সোয়েনের মধ্যে থাকা সেই প্যারাসাইট কাঙ্গোকে বাঁচায় আর এক লাফ দিয়ে রাস্তায় চলে আসে। এরপর সোয়েনের মধ্যে থাকা সেই প্যারাসাইট বলে, আমার এই বেঁচে থাকার জন্য আরো যে কত কি করতে হবে। এদিকে কাঙ্গো নিজের বন্ধুর জন্য অনেক কান্না করে, তার বন্ধুর জন্য তার অনেক কষ্ট হয়। এরপর আমরা নামেলগুন পুলিশ স্টেশনে ক্যাপ্টেন জয়কে দেখি, যেখানে সে ইদানিং হওয়া কেসের ফাইলগুলোকে দেখছিল যা ভিনসুক তাকে দিয়ে গেছিল। আর তখনই তার সামনে আসে সোয়েনের ফাইল, যেখানে সে জানতে পায় যে চুল নামের একজন ব্যক্তি যে এর আগেও অনেক রকম হিংসাত্মক অপরাধ করেছে। তো তার সুপার মার্কেটে সোয়েন নামে একটি মেয়ের সাথে ক্যাচাল হয়, আর এই জন্য চুল নামের এই ব্যক্তি সোয়েনকে মারার চেষ্টা করে, কিন্তু সে মারতে পায় না, বরং সে নিজেই অদ্ভুতভাবে মারা যায়, যার ব্যাপারে এখনো কোনো কিছু জানা যায়নি। এটা জানার পর ক্যাপ্টেন চই একবারেই বুঝে যায় যে সোয়েন একটা প্যারাসাইট, আর বলে, তুমিও কি প্যারাসাইট চং সোয়েন? এরপর আমরা ক্যাপ্টেন চইয়ের অতীতে চলে আসি, যেখানে ক্যাপ্টেন চই তার হাজবেন্ডের সাথে সুপার মার্কেটে এসেছিল। সেখানে তারা বিভিন্ন ঘরোয়া জিনিসপত্র কেনাকাটা করে। তখনই চইয়ের মনে পড়ে যে সে বিল আনতে ভুলে গেছে, এই জন্য সে ভিতরে আবার বিল আনতে যায়। এদিকে তার হাজবেন্ড সব জিনিসপত্র গাড়ির ডিগ্গিতে লোড করছিল, কিন্তু তখনই হঠাৎ তার সামনে একটি প্যারাসাইট চলে আসে, আর সেই প্যারাসাইট ঝট করে তার নাক দিয়ে তার ভিতরে চলে যায়, আর সে সেখানেই ছটফট করা শুরু করে আর আস্তে আস্তে প্যারাসাইটে বদলে যায়। এরপর সে উঠে মলের ভিতরে যায়, সেখানে সে লোকেদের উপর হামলা করে দেয়, যার জন্য চারিদিকে কোলাহলের সৃষ্টি হয় আর সবাই এদিক ওদিক পালাতে থাকে। সেখানেই জয় মলের মধ্যে তার হাজবেন্ডকে দেখতে পেয়ে তাকে ডাকে, কিন্তু সে তো হয়ে গেছিল প্যারাসাইট, আর সেই প্যারাসাইট তার মুখের একটু অংশ সরিয়ে নিজের চোখ বের করে আর চইয়ের উপর হামলা করে, যার জন্য চইয়ের কান কেটে যায়। চই এই সব দেখে ভয় পেয়ে সেখান থেকে সরে যায়। এদিকে সেই মনস্টার সবার উপর এক এক করে হামলা করছিল। চই সেখানে একটি বাচ্চাকে দেখে তাকে বাঁচায়। তারপর সে একটি অ্যাসিডের বোতল নিয়ে সেই প্যারাসাইটের সামন দিয়ে একটি রুমের ভিতর প্রবেশ করে, আর সেই মনস্টার তাকে দেখে তার পিছনে পিছনে চলে আসে। চই সেই অ্যাসিডের বোতল তার দিকে ছুঁড়ে মারে, যার জন্য সেই প্যারাসাইটের মুখ একদম জ্বলে যায়। তখনই চই তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর বাইরে এসে দরজা বন্ধ করে দেয়। তার স্বামীর এই অবস্থা দেখে চই সেখানেই কান্না করা শুরু করে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে চই এগুলোই ভাবছিল তার এই ভয়ঙ্কর অতীত নিয়ে। এরপর সকাল হয়ে যায়, আমরা কাঙ্গো আর সোয়েনকে দেখি, যারা রাতে একটি হোটেলে উঠেছিল। এখানে কাঙ্গো সোয়েনের মধ্যে থাকা প্যারাসাইটের একটি নাম দেয়, যাতে বিপদে পড়লে কাঙ্গো যেন তাকে ডাকতে পারে। এই জন্য কাঙ্গো বলে, আজ থেকে তোমার নাম হলো হাইডি। এরপর কাঙ্গো সোয়েন হাইডি দুজনকেই বলে, আমার কথা ভালো করে শোনো, আমাদের কাছে শুধু একটাই রাস্তা আছে, আমাদের পুলিশকে গিয়ে সব সত্যি বলে দিতে হবে, সেদিন চার্চের ব্যাপারে সব বলতে হবে, আর এটা আমাদের নিজের পরিচয় লুকিয়ে করতে হবে, বোঝা গেছে? তখন সোয়েন বলে, আমি একজন পুলিশ অফিসারকে চিনি। কাঙ্গো বলে, সে কোনো পুলিশ অফিসারকে বিশ্বাস করে না। সোয়েন বলে, তিনি একমাত্র যাকে আমি বিশ্বাস করতে পারি, কারণ আমার মা বাবা মারা যাওয়ার পর তিনি এতদিন ধরে আমার দেখাশোনা করেছিলেন, মিস্টার চুলমিন। কাঙ্গো বলে, ঠিক আছে। সে হাইডিকে বলে, তারা তোমার ভাই বোনই হোক না কেন, পুলিশকে এটা আমাদের বলতেই হবে, তুমি কি রাজি? হাইডি এতে কোনো রিয়াকশন দেয় না। এরপর তারা পাবলিক টেলিফোন বুথে গিয়ে মিস্টার চুলমিনকে কল করে আর বলে, মিস্টার চুলমিন দেখুন,
আমি কে এটা জানা জরুরি নয়, আপনার এটা জানা জরুরি যে নামচিওলের সেজিন চার্চ পুরো মনস্টার দিয়ে ভরা। চুলমিন এটা শুনে অবাক হয় আর জিজ্ঞেস করে তুমি কে? কাঙ্গো বলে তারা দেখতে মানুষের মতোই, কিন্তু তাদের মাথা একদম খুলে যায় আর অদ্ভুত টেন্টিকেল বাইরে বেরিয়ে আসে, যা দিয়ে তারা মানুষের উপর হামলা করে আর তাদের মেরে ফেলে। তারা সেখানে অনেকগুলো মানুষের ডেড বডি কোনো জিনিসপত্রের মতো প্যাক করে রেখেছে। চুলমিন বলে আচ্ছা তোমার নামটা তো বলো। কাঙ্গো বলে আমি আপনাকে খবর দিলাম, বাকিটা আপনি দেখে নিন। এটা বলে সে তখনই ফোন রেখে দেয়। এরপর চুলমিন ভিনসুক ম্যাপের মধ্যে সেই চার্চ খোঁজে। ভিনসুক বলে সত্যি কি কোনো সেখানে মনস্টার আছে? আমার মনে হয় না যে আমরা সেখানে কিছু পাবো। মিস্টার চুলমিন বলে একবার গিয়ে দেখলেই বা কি যায় আসে, আর সে সেই মনস্টারদের কথা বলেছে যারা প্যারাসাইটের মতো দেখতে। তখন ভিনসুক বলে সেখানে কি আমাদের যাওয়া উচিত হবে? আর সত্যি যদি সেখানে মনস্টার থেকে থাকে তাহলে কি হবে? আমাদের কি এটা টিম গ্রেকে বলা উচিত হবে? চুলমিন বলে দেখি আমি কথা বলছি। এরপর তিনি ক্যাপ্টেন চোইয়ের সাথে দেখা করেন, যেখানে ক্যাপ্টেন চোই তাকে বলে আমি আপনার সাথেই দেখা করতে চাইছিলাম। চুলমিন বলে কেন, আমার সাথেই কেন? তখন চোই বলে আপনি সোয়েন নামের কোনো মেয়েকে চেনেন? আপনি এখন পর্যন্ত তার দুটি কেস হ্যান্ডেল করেছেন, একটি তার ছোটবেলার আর একটি কয়েকদিন আগে। মিস্টার চুলমিন বলে হ্যাঁ, তার সুপারমার্কেটে কাস্টমারের সাথে তর্কাতর্কি হয় আর কাস্টমার তাকে মারতে চাইছিল। এছাড়াও আমি কালকে তার সাথে দেখা করেছিলাম। সে অনেক পরিশ্রমী মেয়ে, আর একটি বাহানা দিয়ে আমি তার চুল তুলেও দেখেছি, আর সেই চুল কোকড়া লাগেনি। সে প্যারাসাইট নয়। চই হেসে বলে মনে হয় আপনি তার খুব ক্লোজ। তাছাড়া এখানে আসা হলো কিসের জন্য? চুলমিন বলে হ্যাঁ, কেউ খবর দিয়েছিল সেজিন চার্চের ব্যাপারে। সে বলে সেজিন চার্চকে আড্ডা বানিয়েছে প্যারাসাইটরা। ক্যাপ্টেন চই বলে আপনার কি মনে হয় আমাদের কি এই খবরে বিশ্বাস করা উচিত? তখনই তার টিম মেম্বার তাকে সেই সেজিন চার্চের প্যাম্পলেট দেখায়, যা দেখে ক্যাপ্টেন চই চুলমিনকে বলে আপনার খবর একদম সঠিক। চই তার টিমকে রেডি হতে বলে। এরপর তারা তাদের পুরো টিম নিয়ে সেজিন চার্চে পৌঁছায়, যেখানে তারা ড্রোন দিয়ে চারিদিকে চেক করে, কিন্তু তারা সেখানে কাউকেও দেখতে পায় না। তারপর চই তার হান্টিং ডগকে জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলো, এখানে কি কোনো প্যারাসাইট আছে? যদি থেকে থাকে তাহলে অবশ্যই সিগন্যাল দিও। মিস্টার চুলমিন চইকে জিজ্ঞেস করে তার হাতে ওটা কি। তখন চই বলে এটা এমন একটি ডিভাইস যা হান্টিং ডগ তার আশেপাশে কোনো প্যারাসাইটের সিগন্যাল পেলে সেই ডিভাইসটি বেজে ওঠে। এতে আমরা বুঝতে পাই যে প্যারাসাইট কোথায় আছে। এরপর চই নিজের টিমকে চার্চের ভিতরে পাঠায়। সেখানেই চার্চের গোডাউনে তারা অনেকগুলো ডেড বডি পায়। চই এইসব দেখে পুরো চার্চের তল্লাশি চালায়, যেখানে চার্চের মধ্যে চুলমিন সেই কি চেন পায় যা সে সোহেনকে দিয়েছিল। এটা দেখে সে অবাক হয়ে যায় যে এটা এখানে কেন। চুলমিন সেই কি চেনকে নিজের পকেটে ঢুকায়, আর এমনটা করতে চই দেখে ফেলে। সে জিজ্ঞেস করে আপনি কি কিছু পেয়েছেন? তখন চুলমিন বলে না, কিছু নেই এখানে। এতে চই এর তার উপর সন্দেহ হয়। তারা এখানে ডেড বডি ছাড়া আর কিছুই পায় না, কিন্তু এটা সত্য যে এখানে প্যারাসাইটরা ছিল, আর আমাদের এখানে আসার খবর কেউ তাদের লিক করেছে, আর এটা আমরা আগে বুঝতে পারবো যে কে লিক করেছে এই খবর। এরপর তারা একটি মিটিং করে, যেখানে একজন অফিসার বলে যে আপনারা হয়তো জানেনই, আমরা সেখানে যতগুলো ডেড বডি পেয়েছি তাদের টুকরো টুকরো করে সেখানে স্টোর করে রাখা হয়েছিল। এই জন্য ভিকটিমের পরিচয় জানা খুবই মুশকিল। আমরা প্রায় 500টি বডির টুকরো পেয়েছি। এই জন্য আমরা আমাদের পুরো ফরেন্সিক টিমকে এদের ডিএনএ টেস্ট করার জন্য লাগিয়েছি, ভিকটিমের পরিচয় জানার জন্য। কিন্তু এতে অনেক সময় লেগে যাবে। চই জিজ্ঞেস করে জানা গেছে কি সেই চার্চ কার নামে? সেই অফিসার দেখায় খন হিউকজু, যে বিগত 15 বছর ধরে এই চার্চের ফাদার, কিন্তু একে এখন কোথাও পাওয়া যাচ্ছে না। সেই প্যারাসাইটরা খুবই চালাকির সাথে সব চিহ্ন প্রমাণ মিটিয়ে সেখান থেকে চলে গেছে। চই সবাইকে বলে আপনারা কি সেখানে কিছুই পাননি? এটা বলে সে মিস্টার চুলমিনের দিকে দেখে আর তাকে বলে আপনার কি মনে হয় ক্যাপ্টেন চুলমিন? চুলমিন বলে আমরাও সেখানে কিছুই পাইনি। তাছাড়া আমরা প্রথমবার এত লাশ একসাথে দেখেছি, তো কিছুই বুঝতে পারছিলাম না। চই বলে ওকে, সবার আগে আমাদের এই চার্চের ফাদারকে খুঁজে বের করতে হবে, আর এটা নামেল পুলিশ স্টেশন ভালোভাবে করতে পারবে। তখন ভিনসুক বলে ঠিক আছে, এটা আমি দেখছি। এরপর চই বলে আমরা আবার চার্চে যাব, এই জন্য নিজের নিজের কাজে লেগে যাও। এরপর এখানেই মিটিং শেষ হয়ে যায়। তো কিছুক্ষণ পর আমরা ভিনসুককে দেখি যে গাড়ি নিয়ে এক জায়গায় আসে, আর আমরা দেখি এখানে প্যারাসাইটদের লিডার আর বাকি প্যারাসাইটরা ছিল। ভিনসুক তাদের বলে অনেক সৌভাগ্য যে আপনারা বেঁচে গেছেন, আর এত কম সময়ে এত ভালো জায়গাও পেয়ে গেছেন। প্যারাসাইটদের লিডার বলে তুমি আমাদের খবর দিয়েছো, এই জন্য আমরা বেঁচে গেছি। এটা জানতে পেরেছো যে পুলিশকে কে আমাদের ঠিকানার খবর দিয়েছে? ভিনসুক বলে এখনো পর্যন্ত এটা জানা যায়নি, কারণ কেউ পাবলিক টেলিফোন থেকে কল করেছিল। শুধু এটুকুই জানা গেছে যে সে একটি ছেলে ছিল। তখনই একটি প্যারাসাইট যে কাঙ্গোর বোন, সে বলে নিশ্চয়ই এটা আমার হোস্টের ছোট ভাই হবে, তাকে ধরতে হবে। প্যারাসাইটদের লিডার বলে তাকে তো ধরতে কেউ গিয়েছিল। তখন কাঙ্গোর বোন বলে সে মারা গেছে, আর তার ক্ষত দেখে মনে হচ্ছে যে আমাদের প্রজাতিরই কেউ তাকে মেরেছে। তখন লিডার বলে হয়তো কেউ আমাদের ধোঁকা দিচ্ছে,
তাছাড়া যতক্ষণ হান্টিং ডগ বেঁচে আছে আমরা যেখানেই যাই না কেন আমরা কোথাও সুরক্ষিত নই। এই জন্য হান্টিং ডগকে মারতে হবে। আর এই কাজ সে ভিনসুককে দেয়, কারণ তারা এটা করতে পারবে না, কারণ হান্টিং ডগের কাছে যেতেই ক্যাপ্টেন চোই বুঝে যাবে। এই জন্য এই কাজ তুমি করবে, আর তুমি এই চাকু দিয়ে তাকে মারবে, যাকে আমাদের টেন্টিকেলের মতো বানানো হয়েছে। এতে তাদের মনে হবে যে কোনো প্যারাসাইট তাকে মেরেছে। তো এখন যাও ভিনসুক, নিজের কাজ সম্পূর্ণ করো। অতঃপর ভিনসুক এখান থেকে চলে যায়। এরপর আমরা কাঙ্গো আর সোয়েনকে দেখি, যারা টিভিতে নিউজ চ্যানেল খুলে বসেছিল প্যারাসাইটদের নিউজ দেখার জন্য। তখনই সোয়েনের কাছে মিস্টার চুলমিনের কল আসে। সে বলে, সোয়েন আমি তোমার সাথে দেখা করতে চাই, জরুরি কথা আছে। সোয়েন বলে, ঠিক আছে, চিংচং পার্কে চলে আসো। কিন্তু কাঙ্গো বলে, আমার কোনো পুলিশের উপর বিশ্বাস হয় না। তখন সোয়েন বলে, তিনি একমাত্র যাকে আমি বিশ্বাস করতে পারি। এটা শুনে কাঙ্গো আর কিছুই বলে না। এরপর তারা দুজন পার্কে পৌঁছায়। এদিকে চুলমিন বন্দুক নিয়ে অফিস থেকে বেরিয়ে যায় এবং ক্যাপ্টেন চোই তাকে দেখে ফেলে। আর চোই এখানে বুঝে যায় যে কোনো কিছু হতে চলেছে। এই জন্য সে তার টিমকে বলে, আমাদের ক্যাপ্টেন চুলমিনের পিছু নিতে হবে, তাড়াতাড়ি রেডি হও। এরপর সেই পার্কে চুলমিন চলে আসে আর সোয়েনকে জিজ্ঞাসা করে যে এই ছেলেটি কে। আর কাঙ্গো এখানে মিথ্যা বলে যে আমরা একসাথে একই অনাথ আশ্রমে বড় হয়েছি। চুলমিন বলে, আচ্ছা তুমি দূরেই থাকো। চুলমিন সোয়েনকে জিজ্ঞাসা করে যে আমি যে তোমায় কিচেন দিয়েছিলাম সেটা কোথায়। তখন সোয়েন বলে, সেটা না কোথাও হারিয়ে গেছে। অতঃপর চুলমিন তার পকেট থেকে সেই কিচেন বের করে দেখায়। সোয়েন অবাক হয়ে যায়। চুলমিন বলে, তুমি সেদিন চার্চে গিয়েছিলে, একটু বলবে যে তুমি সেখানে কি করতে গিয়েছিলে? যদি চাও আমার সাথে সবকিছু শেয়ার করতে পারো। এদিকে ক্যাপ্টেন চোই সেখানে আসছিল। তখনই হান্টিং ডগ সিগন্যাল দেয় যে এখানে প্যারাসাইট আছে। চোই তার টিমকে এখানে আসতে বলে আর নিজে একাই বন্দুক নিয়ে সামনে এগোয়। আর এদিকে সোয়েনের মাথায় ঘন্টি বেজে ওঠে যে এখানে কোথাও প্যারাসাইট আছে, আর সেটা ছিল হান্টিং ডগ। সোয়েন বলে, আমাদের এখান থেকে যেতে হবে। চুলমিন সোয়েনকে আটকায় আর বলে, তুমি সোয়েনই তো? কাঙ্গো বলে, আঙ্কেল আমাদের এখান থেকে যেতে হবে। তখনই চুলমিন কাঙ্গোকে ধরে আর মারে আর বলে, কে তুই? আর তখনই কাঙ্গো বলে দেয়, আমরা সেদিন চার্চে গিয়েছিলাম। চুলমিন বুঝতে পায় আর বলে, তুই সেই যে আমায় কল করে সেদিন চার্চের কথা বলেছিল। আর তখনই সেখানে ক্যাপ্টেন চোই চলে আসে আর সোয়েনের উপর গুলি চালাবে। তখনই কাঙ্গো তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। কাঙ্গো সোয়েনকে নিয়ে সেখান থেকে পালায়। ক্যাপ্টেন চোইও তাদের পিছু নেয়। এদিকে ক্যাপ্টেন চোইয়ের পুরো টিম আর সাথেই ভিনসুকও চলে আসে। সে সব অফিসারদের পার্কের ভিতরে যেতে বলে। এদিকে সোয়েন কাঙ্গো সেই পার্কেই লুকানোর চেষ্টা করে আর চোই সেখানে জল্লাদের মতো তাদের খুঁজে বেড়াচ্ছিল। সোয়েন কাঙ্গো সেখানেই লুকিয়েছিল। তখনই হাইডি সামনে আসে আর বলে, তোমরা দুজন একদম গাধা। কাঙ্গো বলে, আরে বাপরে, এত ভয় দেখানোর কি আছে? হাইডি বলে, আমি সেই মহিলাকে দেখছি, ততক্ষণে তুই এখান থেকে পালা। কাঙ্গো বলে, ঠিক আছে, আমি বাইরে গিয়ে কোনো গাড়ি নিয়ে 3 বার হরেন মারবো, তুমি তখনই চলে এসো। এটা বলে কাঙ্গো এখান থেকে চলে যায়। এরপর হাইডি ক্যাপ্টেন চোইয়ের সামনে আসে। এদিকে পার্কের ভিতরে ক্যাপ্টেন চোইয়ের পুরো টিম চলে আসে। কাঙ্গো লুকিয়ে এখান থেকে বাইরে চলে আসে আর তখনই সে দেখে যে অফিসার ভিনসুক হান্টিং ডগকে চাকু দিয়ে মারছে আর সে তাকে মেরেই ফেলে। এরপর সে এখান থেকে চলে যায়। কাঙ্গো এইসব দেখে হয়রান হয়ে যায় যে এখানে হচ্ছে কি। এদিকে হাইডি চোইকে ডিস্ট্র্যাক্ট করার জন্য তার উপর সাধারণ হামলা করে আর এখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই তাকে কমান্ডোস চারিদিকে ঘিরে ফেলে। চোই এখানে আসে আর তখনই সে হান্টিং ডগের সিগন্যাল পায়। এই জন্য সে তার অফিসারদের বলে, এই ডাইনিকে আমার জ্যান্ত চাই, যদি বেশি কিছু করে তাহলে শেষ করে দিও। এরপর সে হান্টিং ডগের কাছে যায়। সে দেখে যে তার হান্টিং ডগকে কেউ মেরে ফেলেছে। তার ক্ষত জায়গা দেখে সে বোঝে যে কোনো প্যারাসাইট তার হান্টিং ডগকে মেরেছে। আর এতে তার সন্দেহ যায় সোয়েনের উপর। এতে তার খারাপ লাগে, সে অনেক রেগে যায়। এদিকে হাইডি চারদিকে কমান্ডোস দেখে ভিতরে চলে যায় আর সোয়েন সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। তারপর সেখানে মিস্টার চুলমিন আসে আর সোয়েনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কেউই তার কোনো কথা শোনে না আর তাকে সেখান থেকে সরিয়ে দেয়। অফিসার ভিনসুকো সেখানে এসে চুপচাপ দাঁড়িয়ে পড়ে আর কেউ টেরও পায় না যে সেই হান্টিং ডগকে মেরেছে। এরপর ক্যাপ্টেন চোই এখানে আসে তার হান্টিং ডগের হেলমেট নিয়ে আর সেই হেলমেট সে সোয়েনকে পরিয়ে দেয় আর তাকে ধরে এখান থেকে নিয়ে যায়। এদিকে কাঙ্গো এখান থেকে পালিয়ে যায়। এরপর সোয়েনের কি হবে? অফিসার ভিনসুক মানুষ হয়ে কেন প্যারাসাইটদের হয়ে কাজ করছে? মিস্টার চুলমিন কি পারবে সোয়েনকে বাঁচাতে? কাঙ্গো এরপর কি করবে? এই কোয়েশ্চেনগুলো এখনো বাকি আছে। যদি তোমাদের এই পার্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট আর ভিডিওতে লাইক করতে ভুলো না আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এভাবে পাশে থাকলেই তো আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর কাহিনী নিয়ে আসতে পারবো। তো দেখা হচ্ছে বন্ধুরা।